এবার আগামী ২৪ ঘন্টার মধ্যে ডক্টর ইউনূসকে ক্ষমতা থেকে নামানোর জন্য আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সমন্বয়ক হাসনাত এবং সার্জিস। এতে কঠিনভাবে রেগে গেছেন সেনাপ্রধান। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে আমি কড়া হুঁশিয়ারি জানাচ্ছি, উত্তরবঙ্গের প্রতি যদি কোনো পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা মানতে পারছে না আওয়ামী লীগ, আর দলটির কেন্দ্রীয় নেতাদের অপকর্মের খেসারত দিতে হচ্ছে তৃণমূল কর্মীদের। বিতর্কিত দুই উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী ও শেখ বশিরউদ্দিনকে সরিয়ে দিতে আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। উপদেষ্টা হিসেবে যাদের নিয়োগ দেওয়া হচ্ছে তাদের অবদান নিয়েও প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। হঠাৎ করে ফেসবুকে আবারও প্রোফাইল পিকচারগুলো লাল হতে শুরু করেছে। হাসনাত বলছে, হাসিনার এই থোড়াই কেয়ার করছি, উৎখাত করেছি, আপনারা কোন হনু হইছেন। এখন এখানে সার্জিসরা হাসনাতরা কাকে উৎখাত করবেন? এই সরকারকে উৎখাত করবেন? এটা পুতুল খেলা টাইপ সরকারের অবস্থান হয়ে গেল, যে ছাত্ররা আজকে এটা বলবে, কালকে সেটা বলবে। তো সরকারে যারা আছেন তাহলে তারা কারা? তারা এই সরকার সৃষ্টি করেছে, এখন তারাই কিন্তু প্রশ্ন তুলছে, যেমন সার্জিস আলম। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দর্শক শ্রোতা, এবার ডক্টর ইউনূসকে পতন করার জন্য মাঠে নামবেন সমন্বয়করা। যেভাবে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়েছিল সেভাবেই ডক্টর ইউনূসকে পতন করবে, এমনই ঘোষণা দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। দর্শক শ্রোতা, শেখ হাসিনাকে পতন করার সময় তারা যেভাবে তার ফেসবুক আইডিগুলো লাল কালার করেছিল, ইতিমধ্যে তাদের ফেসবুক আইডিগুলো লাল কালার করে দিয়েছে এবং তারা হুঁশিয়ারি দিয়েছেন ডক্টর ইউনূসকে যে ২৪ ঘন্টার মধ্যে যদি আমাদের সঙ্গে তাদের মতামত না মিলে তাহলে তাকে আমরা পতন করার জন্য আন্দোলনের ডাক দিব। দর্শক শ্রোতা, মহাবিপদে পড়তে চলেছে কিন্তু ডক্টর ইউনূস। আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি সমন্বয়কদের সঙ্গে বৈঠক করে কোনো মতামতের সিদ্ধান্তে না আসে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা ছাড়তে হবে, এমনই হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের সমন্বয়করা। দর্শক শ্রোতা, মূল কাহিনী হলো অন্তর্বর্তীকালীন সরকার সমন্বয়কদের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করেই অন্তর্বর্তীকালীন সরকার নতুন উপদেষ্টা নিয়োগ দিয়েছে। এই জন্য তারা কঠিনভাবে রেগে গেছেন। অনেকেই বলতেছে সরকার বসে গেছে ক্ষমতায়, তোমাদের থেকে কি সবসময় অনুমতি নিতে হবে? তাহলে তো সরকারের দরকার নেই। দর্শক শ্রোতা, যাই হোক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে ডক্টর ইউনূসকে পতন করার আন্দোলনের ডাক দিয়েছেন সমন্বয়করা। তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাই, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে আমি কড়া হুঁশিয়ারি জানাচ্ছি, উত্তরবঙ্গের প্রতি যদি কোনো বৈষম্য করা হয় উত্তরবঙ্গের শিক্ষার্থী, উত্তরবঙ্গের মানুষ কিন্তু মেনে নেবে না। কড়া হুঁশিয়ারি জানাচ্ছি, উত্তরবঙ্গের প্রতি বৈষম্যমূলক আচরণ করা বন্ধ করুন এবং উত্তরবঙ্গে থেকে যোগ্য ব্যক্তি খুঁজে বের করুন। সেই প্রত্যাশায় রইলাম। আর যদি না মানেন আমরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিতে বাধ্য হব। উত্তরবঙ্গের প্রতি এই বৈষম্য কেন? বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা দেখেছি তারা উত্তরবঙ্গের প্রতি বৈষম্য করেছে। আপনারা যদি এখনো উত্তরবঙ্গের যে কোনো একটি জেলায় যান, আমি যদি বগুড়ার কথাই ধরি, আপনি যদি একটি কারে করেও যান আপনার মনে হবে আপনি গরুর গাড়িতে আছেন। কারণ বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে উত্তরবঙ্গের প্রতি কোনো যত্ন নেওয়া হয়নি, উত্তরবঙ্গের প্রতি কোনো বাজেট দেওয়া হয়নি। আমরা ২৪-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই স্বৈরাচারের পতন ঘটিয়েছি, নতুন আমরা স্বাধীনতা প্রতিষ্ঠা করেছি। আমরা কি বৈষম্য দেখার জন্য স্বৈরাচারের পতন ঘটিয়েছিলাম? আমরা রক্ত দিয়েছিলাম কি বৈষম্য দেখার জন্য? ২৪-এর গণ অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের বাড়ি কোথায়? আবু সাঈদ কোথাকার? আবু সাঈদ কি উত্তরবঙ্গের নয়? তাহলে আমাদের উত্তরবঙ্গের প্রতি এই বৈষম্য কেন? আপনি তার প্রতি মায়া কান্না দেখান, অথচ যে বৈষম্যের বিরুদ্ধে আবু সাঈদ নিজের বুকে তাজা রক্ত ঢেলে দিল, সেই বৈষম্য কি দূর হয়েছে? এই বৈষম্যের বিরুদ্ধে রক্ত দিয়েছে আবু সাঈদ, রক্ত দিয়ে আমাদেরকে শিখিয়ে গেছে কিভাবে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে হয়। আবু সাঈদ নিজের বুকে তাজা রক্ত দিয়েছে, আমাদেরকেও শিখিয়ে গেছে। প্রয়োজনে আমরা তাজা রক্ত দিব, আমরাও বুকে রক্ত দিব, কিন্তু এই বৈষম্য আমরা মেনে নেব না, নেব না। সংগ্রামী ছাত্র জনতা, আমাদের এই ২৪-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী আবু সাঈদ, সার্জিস আলম, আক্তার হোসেন যখন ৬ জন সমন্বয়কে ধরে নিয়ে গেল, তারপর নেতৃত্ব দানকারী যারা নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেল, বাহিনী সরকার, এরা কোথাকার? এরা কি উত্তরবঙ্গের নয়? তাহলে উত্তরবঙ্গে কি আপনারা যোগ্য ব্যক্তি খুঁজে পান না? যোগ্য ব্যক্তি নাই নাকি আপনাদের চোখে পর্দা দেওয়া? কোনটা? চোখের কালো পর্দা খুলে ফেলুন, দেখবেন উত্তরবঙ্গে শত শত যোগ্য ব্যক্তি রয়েছে। আপনারা বলেন শিক্ষানগরী থেকে কোনো যোগ্য ব্যক্তি ছিল না? ছিল। চোখের পর্দা খুলে ফেলুন। কথায় আছে, আরজন্যা মারপুত বেশি দিন আসলে ভালো থাকতে পারে না, ঝামেলায় পড়ে। হঠাৎ করে ফেসবুকে আবারও প্রোফাইল পিকচারগুলো লাল হতে শুরু করেছে। আমরা এই দৃশ্য দেখেছিলাম শেখ হাসিনা সরকারের পতনের আগে, এক দফা দাবি থেকে শুরু করে যখন এই
হত্যাকাণ্ডগুলো ঘটছিল তখন ফেসবুক প্রোফাইলগুলো সবার লাল হয়েছিল। হঠাৎ করে হাসনাত এবং সার্জিসদের ফেসবুক প্রোফাইল লাল, এরপরে একে একে অনেকের প্রোফাইলই লাল শুরু হয়েছে। সরকারের জন্য একটা অশনির সংকেত কিন্তু আসছে, তবে এই সংকেতটা সবার জন্য ঝামেলা। কেন ঝামেলা আমি আবারও বলি, এটার মেইন ঝামেলার কারণ হচ্ছে এই মুহূর্তে যেই দাবি দাওয়াগুলা তারা তুলছে, বিশেষ করে উপদেষ্টাকে নিয়োগকে কেন্দ্র করে মোস্তফা সরোয়ার ফারুকী, পাশাপাশি আমাদের আরেকজন উপদেষ্টা যিনি আকিজ গ্রুপের একজন কর্ণধার আছেন, তার নিয়োগকে কেন্দ্র করে আপনার যেই ঝামেলাটা পাকাইছে, আমার কাছে মনে হচ্ছে পরিস্থিতিটা খারাপ যাবে। হাসনাত বলছে হাসিনার এই থোড়াই কেয়ার করছি, উৎখাত করেছি, আপনারা কোন হনু হইছেন। এখন এখানে একটা ভেজাল আছে। সার্জিস এবং হাসনাতদের এই বক্তব্যগুলা একটা জায়গায় তো প্যাচ লাগতেছে। কোথায় দেখেন, শেখ হাসিনার এই উৎখাতের জন্য শুধু ছাত্ররা ছিল না, এখানে বিএনপি ছিল, জামাত ছিল, জনতা ছিল, এমনকি তাদের ইস্যুটা প্রথম যে আন্দোলন ছিল ধৈর্যে শেখ হাসিনা উৎখাত আন্দোলনে যায় নাই, ধাপে ধাপে প্রসেসিংয়ে আইসা ফাইনালি যখন শত শত মানুষ মারা গেল, রাতের আধারে পুলিশের অভিযান চলল, বিভিন্ন ধরনের ঘটনা ঘটল, দেশের মানুষ একটা জিদ ছিল, সবার মধ্যে রাগ ছিল, গোসা ছিল, যার কারণে ওইটা কিন্তু একটা ফ্লোতে হয়েছে। এখন আপনারা কারে উৎখাত করবেন? এই যে উপদেষ্টাদের নিয়োগ দেওয়া হয়েছে, প্রথমে তো আপনারা সবাইকে স্বাগতই জানাইছেন। এই উপদেষ্টা নিয়োগ নিয়ে প্রথম থেকে কিন্তু বিতর্ক ছিল, আলিমাম মজুমদার থেকে শুরু করে আরও অনেককে নিয়ে এখানে বিতর্ক ছিল, কিন্তু সেইখানে তো পরিবর্তন আসে নাই। বরঞ্চ রাষ্ট্রপতি ইস্যু থেকে সব কিছুতে সরকার ইন্টারনালি যে সরকার আছেন তারা কিন্তু একটা ভূমিকা নিচ্ছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অন্যান্য জায়গায় ভূমিকাটা আলাদা হলেও এই জায়গাটাতে কিন্তু পরিবর্তন হয় নাই। এখন সার্জিসরা, হাসনাতরা কাকে উৎখাত করবেন? এই সরকারকে উৎখাত করবেন? উপদেষ্টা পরিষদের বরখাস্তের হিসাবে বা কাউকে বাদ দেওয়ার হিসাবে এখন যদি কোনো দাবি দেওয়া আসে, সেটা কি সরকার মেনে নেবে? আর যদি মেনে নেয়, এটা তো একটা পুতুল খেলা টাইপ সরকারের অবস্থান হয়ে গেল, যে ছাত্ররা আজকে এটা বলবে, কালকে সেটা বলবে। তো সরকারে যারা আছেন তাহলে তারা কারা? সার্জিস্ট্র বলছেন যে সরকারের কে এই প্রেসক্রিপশন দিচ্ছে সেটা তো তোমাদের জানার কথা, আমরা তো জানি তোমরাই নিয়োগকর্তা, তাহলে প্রেসক্রিপশনের পিছনে কে? হইতে পারে যারা সমালোচক তারা বলছেন যে এই প্রেসক্রিপশন হচ্ছে প্রথম আলো, ডেইলি স্টার, গং। আবার তারা মনে করছেন, ছাত্ররা মনে করছেন যে শেখ হাসিনার যেই শক্তি আছে বা যারা শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রেখেছিল, তেলবাজি করেছে বা আমলাতন্ত্রে যারা নানানভাবে বড় বড় ভূমিকা রেখেছে, তারাই আবার এই সরকারকে আপনার পেছন থেকে পরিচালনা করছেন। বিশেষ করে আকিজ গ্রুপের যিনি এখানে কানেক্ট হয়েছেন, তিনার নামে একটা হত্যা মামলা আছে। এটা নিয়ে আবার গণমাধ্যম বলছে এটা কি মামলা বাণিজ্যের জন্য ওনার নাম দেওয়া হয়েছে নাকি তিনি নিজে গেছেন। তো এই লেভেলের মানুষ তো নিজে যায় না, এটা হচ্ছে বাস্তবতা। তবে আওয়ামী লীগের সাথে ভালো সম্পর্ক ছিল। এখন একের পর এক অন্তর্বর্তী সরকারের কিছু কিছু সিদ্ধান্তে এটা বোঝাই যায় যে এখানে আওয়ামী লীগের সেটআপটা এখনও শক্ত আছে, এটা নিয়ে হয়তো ভয় পাচ্ছে। আবার ছাত্রদের এই যে 10 জন নিতে হবে উপদেষ্টা, 5 জন নিতে হবে, রংপুর থেকে নিতে হবে, বিভিন্ন জেলা থেকে নিতে হবে, তো এগুলো তো সরকারের উপর প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। আর হাসনাতদের এই যে বক্তব্যটা যে হাসিনার উৎখাত করছে, তোমরা কোন হনু হইছেন, তো তুমি কারে উৎখাত করতে যাচ্ছ? তোমার এই উৎখাতের ডাকে এখন এখানে কারা আসবে? তবে হ্যাঁ, যেই ডাকের ভিতরে আওয়ামী লীগ প্যাস আছে সবাই একসাথে ঝাঁপাইয়া পড়বে, এটা আমি জানি। কিন্তু যেখানে আওয়ামী লীগ প্যাস নাই সেখানে হচ্ছে বিভাজন হয়ে যাচ্ছে। মানে সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে আবার নিজেরাই ক্ষমতা, পাশাপাশি পদবি, পাশাপাশি আমি একটা বক্তব্য দিলাম সেটা কেন মানছে না, সেটা কেন হচ্ছে না, এগুলা করলে তো সরকার কেমনে কাজ করবে? মানুষ এগুলাতে প্রতিদিন কিন্তু সাপোর্ট করবে না, একটা সময় বিরক্তি চলে আসবে। আমজনতা চিন্তা করে দাম কেমনে কমবে, রাস্তাঘাটে যানজট কিভাবে বন্ধ হবে, চুরি ডাকাতি লুটপাট খুন খারাপি যা হচ্ছে, মব জাস্টিস যাচ্ছে, এগুলা কিভাবে বন্ধ হবে? তোমরা ভালো খাচ্ছ পড়ছো, আমজনতা কিন্তু বিপদে আছে। তো এগুলা একসাথে বসে একটা সিদ্ধান্ত হওয়া উচিত। 3 দিন পরে পরে এই ডাক ওই ডাক, বৈষম্য এইটা সেইটা, ভাই এগুলো একটা ফাইনাল সলিউশন করো। বাংলাদেশে এই মুহূর্তে এই সলিউশন না হলে আর হবে না। আর বেশি বেশি বাড়াবাড়ি করলে দিন শেষে সমর্থন হারাবা। অলরেডি অনেক সমর্থন কমে গেছে, তারপর দেখা যাক কি হয়। দর্শক, দিন যত যাচ্ছে ততই কিন্তু উপদেষ্টা পরিষদ নিয়ে হতাশা বাড়ছে এবং নানা রকম বক্তব্য আসছে, বিতর্ক তৈরি হচ্ছে। জানি না অন্তর্বর্তী সরকার সেগুলো নিয়ে কিভাবে বিবেচনা করছে। যারা এই সরকার সৃষ্টি করেছে এখন তারাই কিন্তু প্রশ্ন তুলছে। যেমন সার্জিস আলম বলছেন যে এক বিভাগেরই 13 জন উপদেষ্টা, উত্তরাঞ্চলের রাজশাহী, রংপুর এই বিভাগের কোনো উপদেষ্টা নেই। তারপরে বলছেন যে আওয়ামী দোসররা উপদেষ্টা পরিষদে। তাহলে যারা আন্দোলন করে এই সরকার প্রতিষ্ঠা করলো তারাই যদি প্রশ্ন তোলে, তাহলে
মানুষের মধ্যে তো এই আলোচনাটা তো আরো জোরালো হবে এবং উপদেষ্টারা সমালোচিত হওয়া মানে হচ্ছে সরকারের যে অবস্থানটা, তার প্রতি যে আস্থা, ভরসা, নেতৃত্ব এবং সংকটকালে যে তাদের যে আরো কাজ করা, সেই জায়গাগুলো কিন্তু খুব ম্লান হয়ে যায় এবং 3 মাসের মাথায় এসে কিন্তু বেশ জোরালো হয়ে গেছে। সেই এমনিতেই বিএনপি সহ অন্যান্য দল সমালোচনা করছে যে তারা নির্বাচনটা বাদ দিয়ে অন্য কাজে বেশি ব্যস্ত, যেটা দরকার বেশি সেটা নির্বাচন সংক্রান্ত সংস্কার করেই নির্বাচনের পথে হাঁটা। তো সেই দিকে হচ্ছে না। আবার যারা সরকারের সমালোচনা করছে তারা আবার নির্বাচনের বিরোধিতা করছে। তারা বলছে যে 2000 মানুষ জীবন দিয়েছে নির্বাচনের জন্য না শুধু। এই যে পরস্পর বিরোধী কথাবার্তাগুলো হচ্ছে, তাতে কি হচ্ছে, দিনকে দিন জটিল হচ্ছে। আমি জানি না এই অবস্থার প্রেক্ষিতে মানে অন্তর্বর্তী সরকার এইভাবেই চলতে চায় কিনা, চললে তার শক্তির উৎসটা কোথায় আমি তো সেটা বুঝতে পারছি না। কারণ যারা আন্দোলন করছে, যারা ওন করার কথা, এখন তারাই সরে যাচ্ছে। যেমন জাতীয় নাগরিক কমিটি, তারা গভীর উদ্বেগ প্রকাশ করে একটা বিবৃতি দিয়েছে আজকে দেখলাম, যে উপদেষ্টা পরিষদে কেন ফারুকী, কেন শেখ বশির, এবং এই প্রশ্নটা তুলে আজকে বিক্ষোভ হয়েছে। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম তারা বিক্ষোভ করেছে। বিএনপি এখন এই সমস্ত বিষয় নিয়ে তারা মাথা ঘামাতে চায় না। তারা মোটা দাগে হচ্ছে নির্বাচন নিয়ে তাদের ব্যস্ততা, এই কারণে তারা ওই জাতীয় পার্টির অফিস জ্বালানো, রাজনৈতিক দল নিষিদ্ধ করা, অথবা বঙ্গভবন থেকে শাহাবুদ্দিন চুপ্পুকে বের করে দেওয়া, এইসবের মধ্যে কিন্তু তারা নাক গলাচ্ছে না। তারা খুব ম্যাচিউরলি খেলছে। এবং আজকে আমির খসরু মাহমুদ তো বলেই দিয়েছেন যে বিএনপি অনেক শক্ত দল এবং অনেক তার শিকড় অনেক গভীরে। যাই হোক, এখন যেটা বলা হচ্ছে আজকে মানব জমিনে একেবারে ছবি দিয়ে একটি রিপোর্ট হয়েছে যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে আঞ্চলিক বৈষম্য নিয়ে বড় প্রশ্ন উঠেছে। আঞ্চলিক বৈষম্য সেটা কি? 24 সদস্যের উপদেষ্টা পরিষদের অন্তত 13 জনের জন্মস্থান চট্টগ্রাম বিভাগে, মানে অর্ধেকের বেশি। এই 13 উপদেষ্টার দপ্তর উপদপ্তরেও তাদের নিজস্ব এলাকার ব্যক্তিদের গুরুত্ব দেওয়া হচ্ছে। উপদেষ্টা পরিষদের দ্বিতীয় সর্বোচ্চ ঢাকা বিভাগে রয়েছে 7 জন। রাজশাহী ও রংপুর বিভাগের কেউ উপদেষ্টা পরিষদে নেই। খুলনা ও বরিশাল বিভাগের 1 জন করে আছেন। একক জেলা হিসেবে চট্টগ্রাম ও কুমিল্লা জেলা থেকে বেশি উপদেষ্টা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই বৈষম্য নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এমন বৈষম্য দূর করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মসূচিও পালন করা হয়েছে। রাজনৈতিক সরকারের সময়ও মন্ত্রী নিয়োগের ক্ষেত্রে বিভাগ ও অঞ্চল বিবেচনা করে নিয়োগ দেওয়া হয়, যাতে সব অঞ্চল ও এলাকার প্রতিনিধিত্ব থাকে। কিন্তু অন্তর্বর্তী সরকার কি, তার ক্ষেত্রে কি এটা বিবেচনা করার অবকাশ আছে বা খুব জরুরি? আমার তো মনে হয় জরুরি না। অন্তর্বর্তী সরকার হোক, তত্ত্বাবধায়ক সরকার হোক, কেয়ারটেকার সরকার হোক, তারা তো আসে একটা ভালো নির্বাচন দেওয়ার জন্য। তো এবং এই নির্বাচনটা যেহেতু একটা দলীয় সরকারের অধীনে হতো, এখন বিএনপি সহ সবাই একমত, এই ব্যাপারে কোনো রকম ইয়ে নাই, তাদের দ্বিধাদ্বন্দ্ব নেই যে একটা স্বাধীন একটা কর্তৃপক্ষ যাতে এই নির্বাচনটা কন্ডাক্ট করে, ওইটুকুই সংস্কার তারা চায়। তো সেইটুকু সংস্কারের জন্য তারা ওই বিভিন্ন বিভাগওয়ারি গুরুত্ব দেবে, সেটাও ঠিক না। আবার এক বিভাগ থেকে একেবারে ভরে ফেলবে, সেটাও ঠিক না। যাই হোক, এখানে বলা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে বড় বৈষম্য তৈরি হয়েছে অঞ্চল বিবেচনায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উপদেষ্টা পরিষদে এই অঞ্চল বৈষম্য নিয়ে প্রশ্ন তুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখছেন, শুধু একটা বিভাগ থেকে 13 জন উপদেষ্টা, অথচ উত্তরবঙ্গের রংপুর ও রাজশাহী বিভাগের 16টি জেলা থেকে কোনো উপদেষ্টা নেই। তার উপর খুনি হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছে। এদিকে রোববার রাতে 3 উপদেষ্টার শপথ নেওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অঞ্চল বৈষম্য নিরসন দাবি করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন উত্তরাঞ্চলের শিক্ষার্থীরা। যাই হোক, এগুলি খুবই অপ্রীতিকর, কিছু অস্বাস্থ্যকর পরিস্থিতি সামনে আসছে অন্তর্বর্তী সরকারের জন্য। আমার ধারণা যে, যেটা বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিজের সম্মান রক্ষা করার জন্য এটা আর দীর্ঘায়িত না করে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে একটা নির্বাচনের দিকে চলে যাওয়াটা সবচেয়ে। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি। দর্শক শ্রোতা, যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সরকারে বসালো ডক্টর ইউনূসকে, সেই সরকারের এতদিন মানে নানান ধরনের ভালো কথা বললো, সেই সরকারকেই এখন ক্ষমতা থেকে নামাতে চাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এবং বাংলাদেশের ছাত্র সমাজ। দর্শক শ্রোতা, এর পেছনের মূল কাহিনী কি? দর্শক শ্রোতা, 2 দিন আগে আপনারা দেখেছেন নতুন নিয়োগ দিয়েছেন উপদেষ্টা। এর মধ্যে ফারুকী সাহেব এবং আকিজ কোম্পানির
কর্ণধর, এই দুজনকে পদত্যাগ করানো নিয়ে ডক্টর ইউনূসকে কঠিনভাবে চাপ দিচ্ছেন, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তাদের কথা মেনে নিচ্ছে না। এই জন্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম মিলে আন্দোলনের ডাক দিয়েছেন, ডক্টর ইউনূসকে ক্ষমতা থেকে নামানো হবে। দর্শক শ্রোতা, তাদের থেকে কোনো ধরনের মতামত না নিয়েই, ছাত্রদের থেকে কোনো ধরনের কোনো সিদ্ধান্ত না নিয়েই নতুন উপদেষ্টা নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তারা এই বিষয়ে কিছুই জানেন না। অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিতে পারেন না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের থেকে সিদ্ধান্ত নিবেন, এমনই কথা বলতেছেন সমন্বয়করা। কিন্তু দর্শক শ্রোতা, বাংলাদেশের অনেক জনগণ বলতেছে তোমরা তাদেরকে ক্ষমতায় বসিয়েছো, একজন জ্ঞানী মানুষকে তোমরা ক্ষমতায় বসিয়েছো, এখন সরকারে বসে সে কি তোমাদের কথা মতো চলবে? তার জ্ঞান আছে বিদায় তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন, এখন তিনি নতুন নতুন দায়িত্ব নেবেন, সবসময় কি তোমাদের থেকে অনুমতি নিয়েই তাদের এই কাজগুলো করা উচিত? তাহলে তো সরকারের দরকার নেই। ডক্টর ইউনূসের কি মাথায় জ্ঞান নেই? এমনই কথা বলতেছেন অনেকেই। দর্শক শ্রোতা, যাই হোক, এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য।